এইটা তো ব্যাপারটা এখন এরকম দাঁড়াইছে যে ডাকসু নির্বাচনে যে জিতবে সে বোধহয় আগামীতে সরকারি গঠন করে ফেললো, বাংলাদেশ দখল করে ফেললো, বা হ্যাঁ, এরকম মানে একটা ভাব। মানে বা যে হারলো তার একদম সব চলে গেল। আমরা আসলে এটা মনে করি না এবং এটা মনে করতে চাই না। এটা মনে করার নানা রকম কুফল আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো আসলে ডাকসু দিতে চায় না। দীর্ঘকাল সময় পর্যন্ত আমরা ছাত্রদের অধিকার নিয়ে আমরা কোনো কথা শুনি নাই। এইবার আমরা এটা খুবই আশাবাদ নিয়ে দেখতেছি যে ছাত্রদের অধিকার নিয়ে, ছাত্রদের কথা নিয়ে কথা বলছেন। আবিদুল ইসলাম খানের কাছ থেকে একটু জানতে চাই। আবিদুল ইসলাম খান, আমি আপনাকে একদম স্পেসিফিকলি বলতে পারি যে গত অনেক বছর, মানে আমি আসলে ঠিক স্পেসিফিকলি বললে হয়তো 2016 বলা উচিত, সেই সময় থেকে আমরা দেখছি যে অনেক আগে থেকে যে শিবির নাম দিয়ে বা যে কোনো লোককে ছাত্র শিবিরের লোক বলে ছাত্রলীগের যে নিপীড়ন, সেই নিপীড়নের প্রতিবাদ আপনি করেছেন। সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি নির্যাতিত হয়েছেন। গত কয়েক বছর আন্দোলন সংগ্রামে এই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা ছিলেন রাজপথে, দুর্যোগে দুর্গমে সব জায়গায়। কিন্তু গত এক বছর ধরে, বিশেষ করে 5 আগস্টের পরে, আপনারা শিবিরকে গুপ্ত বলে খোঁটা দিচ্ছেন, নানা রকম কথা বলছেন, তাদের পরিচয় উমুক কিনা 71, মানে যেসব যেসব জায়গায় তাদের দুর্বলতা বলে আপনি মনে করছেন সেসব জায়গা থেকে ক্রমাগত আপনি কথা বলেই যাচ্ছেন। এইটার কারণ কি আসলে? মানে আপনি কি এটা খেয়াল করতেছেন যে আপনি যত বেশি শিবিরকে আক্রমণ করছেন, তত সেই আক্রমণটার গোড়ায় গেলে আমরা আবার আপনাদেরই দেখতে পাবো? যদি রাজনৈতিক আদর্শের কথা আমরা বলি, মানে জামায়াতকে গালি দিলে আসলে বিএনপিকে গালি দেওয়া হয় কিনা, সোজা করে আমি প্রশ্ন করলে। আচ্ছা ভাই, যে এই কোশ্চেন অ্যান্সার যদি দিতে চাই, আমি এই ভিতরে যেতে চাইনি, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন অ্যান্সার দিতে হচ্ছে। দেখেন ভাই, শিবিরের বর্তমান যে জেনারেশনটা আছে, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কিংবা যাদেরকে আমরা পেয়েছি, এরা আমরা একই জেনারেশনের। কিংবা 2016 সালে আমি বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতির পর, বিশ্ববিদ্যালয়ে আসার আগে তো আমি রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত ছিল না। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমি আমার রাজনীতির পথ চলে আমি শুরু করি। তো সেই সময়টাতে তো আর প্রকাশ্যে শিবিরের রাজনীতি আমার দেখার সুযোগ হয়নি, কিংবা এদের মুখোমুখি আমার হওয়ারও প্রয়োজন পড়েনি। তো সুতরাং এদের প্রিভিয়াস কিংবা হচ্ছে যে যা আমি দেখিনি সেগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি বিকেন্দ্রীকরণের প্রশ্ন, দুঃখিত, রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি নিষিদ্ধের যে প্রশ্নটা আসলো, যে হচ্ছে বিরাজনীতিকরণের প্রশ্নটা আসলো, যে এরাই হচ্ছে যে আপনার সব জায়গায় বিহাইন্ড দ্য সিনে আমরা দেখেছি। যখন এরা কমিটি দিয়েছে, এদের নেতৃবৃন্দ সাবেক ছাত্রলীগের ছিল, এগুলো তো প্রমাণিত। তো যখন আমরা বারবার দেখছি যে তারা আমাদের হচ্ছে যে ছাত্রলীগকে সরিয়ে দিয়ে দখলদারিত্ব করে আমাদের রাজনীতি করতে তারা দিচ্ছে না, তখন ওই জায়গাটা থেকে আমরা যে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার রাজনীতি চর্চার মানে চেষ্টা করে গেছি, রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে ঘৃণা করেছি, তারা বারবার সেই জায়গাটাতে আমাদের এগেনস্টে বারবার আঘাত করেছে। আমাদেরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দিবে না এমন একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। তাছাড়া যে জায়গাগুলোতে আমি কথা বলেছি, আমি আবারও বলছি, আমি 5 আগস্টের পূর্বে যাচ্ছি না। 5 আগস্টের পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের স্টুডেন্ট। আমি সেই জসীমউদ্দিন হল থেকে শুরু করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করার চেষ্টা করা হয়েছে। কারণ জুলাইয়ের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সুতরাং সেই জায়গায় 5 আগস্ট পরবর্তী সময়ে শুধু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটা নরমালাইজেশনের তো কোনো মানে হয় না। তারপর হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেন এদের ম্যাগাজিন একটা বের হয়েছিল, সেই ম্যাগাজিনে লেখা হয়েছে, এই কথাগুলি আমরা অনেকবার শুনেছি। আমি এজন্যই বললাম যে আপনি যখন কোশ্চেন করেছেন যে কেন, জনাব খান, আমার কাছে এই জায়গাগুলোর কারণে আলটিমেটলি হয়েছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে রাজাকার শব্দটা নরমালাইজেশন করাটা আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো কোনো কিছুই নরমাল হবে না। আর তাছাড়া হচ্ছে যে আমরা তো এরকম একটা বাংলাদেশের মানে স্বপ্ন দেখেছিলাম যেখানে যে যার কথা সে বলতে পারবে, সে তা বলতে পারবে। 5 আগস্টের পরে তো আমরা কাউকেই আসলে গলা আটকে রাখতে চাই নাই। এটাই তো 5 আগস্টের অঙ্গীকার ছিল, কম আর বেশি, তাই না? এখন আমাদের যে অস্তিত্ব, মহান মুক্তিযুদ্ধকে যদি আমি যেটা ধারণ করেছিলাম যে হয়তো বা এই জেনারেশনটা তাদের পূর্বসূরীদেরকে ধারণ না করে তারাও হয়তো বা আমাদের মতো করে বেড়ে উঠেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি যখন মহান মুক্তিযুদ্ধকে একের পরে হেয় করে যাবেন, বিভিন্ন ভাবে হেয় করে যাবেন, এখন খালিদ ভাই আপনি বলেন তাহলে আমি কি প্রতিবাদ না করাটা আমার উচিত ছিল? না, আমি আপনাকে কিছুই বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে
হাউএভার তবে আমরা তাদের কাছ থেকে সহনশীলতা চেয়েছিলাম, যে হ্যাঁ, যে বিশেষ করে হচ্ছে যে এগুলো তো আছেই, তাছাড়া হচ্ছে যে নিজেদের যে দখলদারিত্ব, বিশেষ করে ছাত্রলীগের আন্ডারে তারা থেকে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু তারা বিভিন্ন হল প্রতিনিধির নামে বিভিন্ন কমিটি করে আমাদের যে ছেলেগুলো, আপনি নাকি স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল যে ছেলেটা 6 আগস্ট 7 আগস্ট হলে উঠতে গিয়ে তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে হলে ঢুকতে দেওয়া হয় নাই। তো এভাবে আধিপত্য বিস্তার করেছিল তারা হলে, এবং আমাদের যেখানে আমরা বিগত দীর্ঘ দুঃশাসনের ফ্যাসিস্টকে মোকাবেলা করে কণ্ঠ জারি রেখেছিলাম, এরা গেস্টরুমে নির্যাতন হতো, শিবিরকে নির্যাতন করা হতো। আমি আজকে দেখেছেন যে আমি সে সময় এদের পক্ষে পোস্ট দিয়েছি, তো তারাই যখন 5 আগস্টের পরে আমার রাজনীতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন করবে, তখন তো ভাই এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিবাদ করব না। আব্দুল ইসলাম খান, আমি আজকে আর আপনাকে, কারণ এটা ইলেকশনের ঠিক আগে মুহূর্ত, আমি শুধু আপনার অবস্থানটাই জানতে চাইছিলাম। আমি জনাব আব্দুল কাদের কাছে একটু যাই। জনাব আব্দুল ইসলাম খান, আমি আমার জায়গা থেকে এখনো চাই প্রত্যেকের জায়গা থেকে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা ধারণ করুক। আমরা যেন এই 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে আমরা কেউ কারো শত্রু হতে পারি না। আমি এই ধারণাটাকে এখন এক্স্যাক্টলি। কিন্তু আপনি অনেক রেগে রেগে কথা বলেন মাঝে মাঝে, এত রেগে রেগে না কথা বললেও পারেন জনাব আব্দুল ইসলাম খান। না, আমার রাগটা আমার যে রাগটা সেদিন দেখেছেন আপনারা, সেটা হচ্ছে ডাকসু নির্বাচনকে একজন ব্যক্তির হচ্ছে যে পক্ষে বিপক্ষে রিট আসবে, তখন আপনি পুরো ডাকসু নির্বাচনকে যখন বন্ধ করে দিবেন, তখন তো শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমি সর্বোচ্চ আপসহীন ছিলাম না। কারণ যেরকমই হোক, মানে আমার মনে হয় যে এত রাগ হয়ে কথা বলাটা কেমন জানি। হাউএভার, আমি জনাব আব্দুল কাদের আপনার কাছে একটু আসতে চাই। মানে জামাত শিবির নেতারা আগে বিএনপিকে বলতো, এখন আপনাদেরকেও বলতে শুরু করেছে, যেহেতু আপনারা ক্রমাগতভাবে একিউজ করে যাচ্ছেন তাদের, যে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এখন বিভিন্ন দাবি দাওয়া আদায় জনাব আব্দুল কাদের, আপনারা কিন্তু জামায়াত শিবিরকে সাথে থাকেন, পাশে রাখেন, সামনে রাখেন, কিন্তু আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন রাজাকার বলেন। এই ধরনের দ্বিমুখী নীতি আপনারা নিয়েছেন কিনা জামায়াত শিবিরকে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন রাজাকার টার্ম ব্যবহার করতেন, আপনারাও একই পথে হাঁটছেন কিনা জনাব আব্দুল কাদের? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে 5 আগস্টের পরে কথা ছিল আমরা একটা সুন্দর সত্য রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করব, নতুন করে প্রতিষ্ঠা শুরু করব। সেই জায়গা থেকে আমরা অতীতের সকল কালিমা আমরা সবকিছু মুছে ফেলে দিব। তো আপনি দেখেন 14 জুলাই শেখ হাসিনা যে সবাইকে রাজাকার সম্বোধন করেছিল, শেখ হাসিনা সম্বোধন করা রাজাকার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা হচ্ছে আপনার একটা ম্যাটাফর, একটা শব্দ হিসাবে সেটাকে প্রতিবাদের ভাষা হিসেবে নিজেকে রাজাকার দাবি করেছিল। কিন্তু আমরা দেখেছি একটা গোষ্ঠী সে রাজাকার শব্দটাকে নর্মালাইজ করার জন্য নিজের পক্ষে সে যাচ্ছে, নর্মালাইজ করার জন্য কিন্তু একদম উপরে পড়ে লেগেছে। জনাব কাদের, আমরা কিন্তু রাজাকার না, আমি একটু থামাই। রাজাকার শব্দ নর্মালাইজ বলতে আপনি কি বুঝাতেছেন? মানে দেখেন, মূলত কথা হচ্ছে দেখেন 71 যে কোশ্চেনটা ডিল করতে হয়, 71 প্রশ্ন আপনি যখন জামাত শিবিরে যখন কোশ্চেন ডিল করতে হয়, তখন তারা ওই বিষয়টাকে যে রাজাকার প্রশ্নটা আসে, সেই রাজাকার শব্দটাকে তারা নরমালাইজ করতে চায়, যে 71 যে কালিমা কিংবা তারা শব্দটাকে নরমালাইজ করতে পারলে তারা হচ্ছে 71 কালিমা মুছে ফেলতে পারবে, এটা তাদের ধারণা। কি জানি, আমি তো মনে হয় না যে তারা রাজাকার শব্দকে নরমালাইজ করতে চায়। তারা তো এই স্লোগানটাকে একটা এমপি জায়গা থেকে, কি জানি, আপনি শেষ করেন। আমি আসলে মানে তারা জামাত শিবিরের কোনো প্রতিনিধি, মানে শিবিরের কোনো প্রতিনিধি থাকলে ভালো হতো, তাদের হয়ে উত্তর দেওয়া আমার জন্য মুশকিল। হাউএভার, প্রথম হ্যাঁ আপনাকে যেটা বলছেন, দেখেন আমরা কথা ছিল হচ্ছে আমরা সুন্দর একটা সত্য রাজনৈতিক কালচার আমরা বিনির্মাণ করবো এখানে। সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র রাজাকার নিয়ে বলি নাই, কিন্তু আমরা একই সাথে বলেছি যে আগেরকার দিনে ছাত্র রাজনীতির কাঠামোটা যেমন ছিল, এখন ছাত্র রাজনীতির কাঠামোটা নতুন করে পরিবর্তন আসবে। আমি যেহেতু ছাত্র রাজনীতির জন্য, ছাত্রদের কল্যাণ জন্য রাজনীতি করতে চাই, ছাত্র সেন্টিমেন্টকে মাথায় রেখে আমরা রাজনীতির কাঠামোটা আমি সাজাবো। সেই জায়গা থেকে যে এক্সিস্টেন্স, যে বিদ্যমান যে কালচারটা আছেন, যে প্রকাশ্য রাজনীতিটা করা, আপনি যদি এখন যদি যে অপ্রকাশ্য রাজনীতি থেকে যান, তাহলে আলটিমেটলি সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। আপনার যে বিদ্যমান যে রাজনৈতিক কালচার আছে, আপনি সেটাকে হচ্ছে ওন করতে পারতেছেন না, সেটা আপনি চর্চা করতে পারতেছেন না, যেটা বলি হয় সাধারণ শিক্ষার্থীরা। আপনি দেখেন যখন নাকি তারেক রহমানকে নিয়ে স্লোগান হয় যে 1 2 3 4, যে স্লোগানটা হয় এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে দেওয়া হয়।
তার মানে কি সাধারণ শিক্ষার্থীদেরকে তারেক রহমান কিংবা তার ছাত্র সংগঠনের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। আরেকটা বিষয়, যখন আপনি সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, তার মানে সাধারণ শিক্ষার্থী এজেন্সিকে আপনি একদম নষ্ট করে দেন, সাধারণ শিক্ষার্থী একদম যারা সবার মুখোমুখি দাঁড় করে দেন। এই জায়গা থেকে আমার মনে হয় না এটা ছাত্রদের জন্য রাজনীতি, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি। একই সাথে আরেকটা সুবিধা হচ্ছে কি জানেন, আপনার মনে হয় যে আবার যদি গন্ডুম গ্রীষ্ম ফিরে আসে, আবার যদি হচ্ছে আপনার যে নিপীড়নের কালচার ফিরে আসে, আপনি এখন যদি গুপ্ত আছেন, আপনি হয়তোবা আবারও যে আগের যে রাজনীতি ফিরে যাবেন। আর একটা বিষয় দেখেন, এটা একটা সুবিধাও আছে কিন্তু জনাব কাদের, শিবিরকে আপনি বারবার গুপ্ত বলতেছেন, তো এই 15 বছরে বিএনপি সমর্থিত ছাত্রদল নেতারা ছাড়া কেই বা প্রকাশ্যে, বা বাম সংগঠনগুলি ছাড়া অল্প দুই একটা ছাত্রছাত্রী ছাড়া কেই বা প্রকাশ্যে কোন রাজনীতি, কার রাজনীতি কে করতে পেরেছে বলেন আপনি? দেখেন, আমরা অল্প কয়েকজন মানুষ সেটা চেষ্টা করেছি, কিন্তু অনেকে বলা বলে যে তোমরা অল্প কয়েকজন মানুষ কিভাবে বিশাল। আপনি কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন জনাব আব্দুল কাদের? দেখেন, আমি তো আপনাকে বলি, সেটা যে যদি আমি ছাত্র রাজনীতির কথাই বলি, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দাবি দেওয়া যেটা মানে সমর্থ রাখতাম, শিক্ষার্থী যেখানে যেটা শিক্ষার্থীদের পক্ষে সেটা পক্ষে বলতাম, বিপক্ষে সেটা প্রতিবাদ করতাম, কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা কিন্তু হামলা মামলা আপনি কি কোনো ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন? হ্যাঁ, আমি কিন্তু ক্যাম্পাসে এসে 19 সালে ছাত্র যুগের পরিষদের সাথে যুক্ত ছিলাম, তারপরে পরবর্তী 23 সালে হচ্ছে ছাত্র শক্তির সাথে আমি যুক্ত ছিলাম। কিন্তু ছাত্র শক্তির সাথে আপনি যুক্ত ছিলেন, তো সেই সময় আপনারা অ্যাকিউজ করছেন যে যারা অনেক সময় গুপ্ত থেকে বা ছাত্রলীগের সাথে থেকে অনেক কিছু করেছে তাদের, কিন্তু এদেরই তো একটা বড় অংশ জুলাই আন্দোলনে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, আপনাদের নেতৃত্বে বলি আর আপনাদের পাশে দাঁড়িয়ে বলি তারা অংশগ্রহণ করেছে, তো সেইটাও তো আপনাদের মানে সহযোদ্ধার একটা ছাড় তাদের পাওয়া উচিত, ঠিক না? হ্যাঁ ভাই, আমি সেটাই বলতেছি, আমরা তাদের সাথে মিলে, ছাত্র দলের সাথে মিলে আন্দোলন সংগ্রাম করেছি, সক্রিয় ছিল, ওটা আমরা করেছি। কিন্তু এখন কথা হচ্ছে 5 আগস্টের পর কথা ছিল যে আমরা সুন্দর একটা রাজনীতি বিনির্মাণ করবো, এখানে সংস্কৃতি বিনির্মাণ করবো। সেই সুন্দর সংস্কৃতি বিনির্মাণ করতে হলে আপনি অতীতকে আঁকড়ে রেখে তো আপনি সেটা বেগবান করতে পারবেন না, আপনাকে অবশ্যই অতীতকে ছেড়ে আসতে হবে, নতুন পথে চলতে হলে নতুন ভাবে চলতে হবে, নতুন বিদ্যমান যে কালচার সেভাবে আপনাকে এগোতে হবে, এর বাইরে যে যেতে হচ্ছে আপনি পারবেন না, সেটাই আমাদের মূল ছাড়ানোর জায়গাটা। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল কাদের। আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে আসি। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা যায় ছাত্রীরাই সামনে সারিতে ছিল, মানে বিশাল অংশগ্রহণ ছিল, কিন্তু আওয়ামী লীগ পতনের পর নারীদের, ছাত্রীদের আমরা সেভাবে পাচ্ছি না। আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন, আমরা যদি পরিসংখ্যানের জায়গা থেকেই সেটা শুধু দেখি তাহলে দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 48% ছাত্রী হলেও, শিক্ষার্থীদের মধ্যে 48% নারী হলেও ডাকসু নির্বাচনে প্রার্থী মাত্র 13%। এইটার ছাত্রছাত্রীদের পিছিয়ে থাকার কারণ কি বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে যদি বলেন, সাইবার বুলিং, মানে বট আইডির আক্রমণ, নারীরা নির্বাচন থেকে সরে গেছেন, বা কি কারণ আপনি মনে করেন? উমামা। আচ্ছা, সংক্ষেপে বলার আসলে সুযোগ নেই, কিছু বিষয় একটু বিস্তারিতই বলিনি। প্রথমত আমি মনে হয় আব্দুল কাদের বা আবিদ ভাই বা আমাদের যে প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, সকলে প্যানেলের ইশতেহারেই কিন্তু একটা পয়েন্ট খুবই ক্লিয়ার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 থেকে 17 জুলাই হামলার সাথে যুক্ত যে ছাত্রলীগের নেতারা এবং যে শিক্ষকরা নানানভাবে হামলাকে ফ্যাসিলিটেট করেছে, আমরা সকলেই সম্ভবত আমাদের ইশতেহারে তাদের বিচার চেয়েছি। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে 1 বছর পর্যন্ত রীতিমতো হচ্ছে আমাদের এখনো ফাইট করে যেতে হচ্ছে যাতে এখানে ছাত্রলীগ যারা নেতৃত্ব 128 জনকে বহিষ্কার করা হয়েছে, তাদের অনেকেও কিন্তু দেখা গেছে নানানভাবে ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনে ভোটার তালিকায় তাদের নাম এসেছিল। সো এই জায়গাগুলো তো আমার মনে হয় যে আমরা সবাই আমাদের ইশতেহারের মধ্যে খুবই পরিষ্কারভাবে এনেছি যে আওয়ামী লীগের বিচার হইতে হবে, ছাত্রলীগের যারা হামলার সাথে জড়িত ছিল, গেসুন গরুন কালচারের সাথে নির্যাতনের সাথে যুক্ত ছিল, তাদের অবশ্যই বিচার হইতে হবে। এটার মধ্য দিয়ে আমাদের একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যেতে হইতে হবে, কিন্তু রিকনসিলিয়েশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিচার। এটা আমার মনে হয় না যেখানে আসলে কারোরই কোনো দ্বিমত আছে। এবং আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করেছেন, লাস্ট যে কোয়েশ্চেনটা করেছেন নারী প্রসঙ্গ, আমার মনে হয় যে মানে নারী প্রসঙ্গটার উত্তরটা কেন আমাকে দিতে হবে, মানে এই বিষয়টা আমি কিছুটা ইয়ে করে জিজ্ঞেস করছি, কারণ গত 1 বছর ধরে প্রশ্ন দিতে আমি এই প্রশ্নের সাথে আমি আপনার সাথে একমত। এটা আসলে বাকি সবার এটা দেওয়া উচিত, আমার ধারণা বাকি 3 জন এখানে আছে তাদেরই দেওয়া উচিত, কিন্তু আপনি একটু কারণটা বলেন।
আমরা মানে আপনার কাছে যদি একটু কারণটা শুনে নেই, কারণ আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, সেজন্য আপনার কাছে আমি একটু শুনে নিতে চাই জিনিসটা, কারণটা একটু বলেন। না, এখন ধরেন এবার ডাকসু ইলেকশনে মাত্র 13% হচ্ছে নারী তারা ক্যান্ডিডেন্সি করছে। আপনি যদি ডাকসুর দিকে তাকান, জাহাঙ্গীরনগরের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেখানে তো হলগুলোতে নারী প্রতিনিধি পাওয়া যাচ্ছে না নির্বাচন করার জন্য। এবং আমি যখন মেয়েদের রুমে রুমে যাচ্ছি, কথা বলছি, তখন তাদের কথা জিজ্ঞেস করছি। অনেক ভোকাল মেয়েরা আন্দোলনে খুবই সামনের দিকে ছিল, তারা যখন ডাকসুতে পার্টিসিপেট করার কথা চিন্তা করছে, মানে মাথায় চিন্তা করছে এবং পরিবারের সাথে কনসাল্ট করতে গিয়েছে, পরিবারের সাথে সাথে হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে না, করা যাবে না। কারণ মেয়েরা যদি হচ্ছে সামান্যতম তারা অনলাইনে এক্সপোজ হয়, তাহলে যে পরিমাণে গালি গালাজ এবং বুলিং এর শিকার হতে হয়, সাইবার স্পেস হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সেটা আমাদের সোসাইটিতে অ্যাটলিস্ট আমাদের পরিবারগুলা কোনোভাবেই চায় না। এখন কথা হচ্ছে গত 5 আগস্টের পরে আমি বলতে বলতে টায়ার্ড, তো তাও বলছি যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন। সেটা হচ্ছে 5 আগস্টের পরে প্রথমত পলিটিক্যাল স্পেস, যেটা আমাদের যে বৈষম্য বিরোধী বলি বা জাতীয় রাজনীতির যে স্পেসটা, প্রত্যেকটা জায়গা থেকে নারীদেরকে একদমই সাইড করে ফেলা হয়েছে বিকজ নারীদেরকে সাইড করা সহজ। এবং দ্বিতীয়ত আমাদের সরকার, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে গিয়ে আমরা যখন বলি যে আপনারা সাইবার বুলিংগুলোর বিচার করেন, তখন তারা খুব স্পেসিফিক্যালি বলে যে আমাদের হাতে কিছু নাই, আমি কিছু করতে পারবো না, তুমি ওই আইডি গুলো থেকে রিপোর্ট করো। সো ইট ওয়াজ দ্য টাইপ অফ অ্যান্সার দ্যাট ইজ গট। এরপরে যেটা হয়, যখন আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমি গত মার্চ মাসে দেখা যায় আমার উপর প্রচন্ড পরিমাণে সাইবার স্পেস হ্যারাসমেন্ট হচ্ছিল, এবং অনেকেই আমি রিয়েল আইডি খুঁজে খুঁজে পর্যন্ত দিয়েছি যে এগুলো তো মানুষ, রিয়েল মানুষ যারা এই কাজগুলো করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 আর 2, সেখানে দেখা যাচ্ছে আমাকে নিয়ে রীতিমতো তাদের খুবই আজে বাজে ভাষায় হচ্ছে কথা বলছে, ফেক আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই, প্রশাসনের কাছে গিয়ে বলি যে এগুলো যে হচ্ছে আপনাদের, এগুলার আপনার অ্যান্সার কি, আপনি ওদের অ্যাডমিন মডারেটরকে ডাকতেছেন না কেন? তখন বলে যে আসলে কি বলবো, তুমি তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি। আমি বুঝে গেছি যে পরিস্থিতি আমি দেখতেই পাচ্ছি এবং পরিস্থিতি আমার এইভাবে দেখেই যেতে হবে। সো যেখানে আমি এতটা ভোকাল মেয়ে হওয়া সত্ত্বেও আমাকে প্রতি মুহূর্তেই আসলে এক একটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, আপনি কিভাবে করে এক্সপেক্ট করেন যে ঢাকা ইউনিভার্সিটি যারা জেনারেল স্টুডেন্ট, যারা হয়তো পর্দা করে, যখন হচ্ছে যে আপনার আন্দোলন সংগ্রাম আসে তখন ওরা খুবই ভোকাল হয়ে যায়, সেই মেয়েগুলা যে যাদের কোনো পলিটিক্যাল পারপাস নাই লাইফে, সেই মানুষগুলো কেন সাহস নিয়ে হচ্ছে এই জায়গায় আসবে? এখানে বাকি এখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে, তাদেরকে আমি ওইটা জিজ্ঞেস করবো যে তারা কি ওই সাইবার স্পেস হ্যারাসমেন্ট গুলো নিয়ে কখনো কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন? নিজের দলের সংগঠনের নারীরা আক্রমণ হওয়া বাদে কখনোই আমি দেখিনি যে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কখনো কোনো সুরাহা আমরা পেয়েছি বা সরকারের পক্ষ থেকে সুরাহা পেয়েছে। সো দ্য অ্যান্সার ইজ ভেরি ক্লিয়ার। আমি যে আজকে এখনো পর্যন্ত এই জায়গায় টিকে আছি, তার একমাত্র কারণ আমার প্রচন্ড রকমের মানসিক দৃঢ়তা এখানে শো করতে হয়েছে এই ধরনের বুলিং এবং হ্যারাসমেন্টের বিরুদ্ধে। আমার মনে হয় যে উমামারে অনেক ধন্যবাদ। আমি আসলে শেষ আলোচ্য বিষয়টা এটা রেখেছিলাম, উমামার থেকে আমরা কারণটা জেনে নিলাম, আমরা শেষ করব অনুষ্ঠান সবার এই ব্যাপারে মতামত জেনে। কিন্তু তার আগে শামীম হোসেনকে আমার যে প্রশ্নটা করা দরকার, সে শামীম হোসেনকে সেই প্রশ্নটা করি। শামীম হোসেন, আপনি নারী ইস্যুটা, কেন নারীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ে কম, সেটি আপনি বলবেন, কিন্তু আমাকে আগে এই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে। যে সেটি হলো যে আপনি একাডেমিক জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। আগের প্রশ্ন আপনি তার কাছাকাছি কথাই বলেছেন, আপনার নির্বাচনী প্রচারেও ক্রমাগতভাবে তাই বলা হচ্ছে। কিন্তু অনেকেই বলছে যে আপনার অবস্থান, এই অবস্থান অনেকটা পশ্চিমা ধ্যান ধারণা থেকে ধার করা। আপনি পশ্চিমা ধাঁচকে গ্রহণ করছেন, মানে একদম আষ্টে পৃষ্ঠে। কট্টর সমালোচকরা বলছেন যে যারা বিরাজনীতিকরণ চায় আপনি আসলে তাদের প্রতিনিধি। আপনি যদি একটু ছোট করে বলেন। না, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যে গ্রাজুয়েট তৈরি হচ্ছে না, নারীর বিষয়ে বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পিওর গ্রাজুয়েট তৈরি করতে, নারী বিষয়টা আপনি শেষে বলেন। আপনি আসলে আমি দুইটাকে একসাথে অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস করতে, ঠিক আছে অ্যাড্রেস করতে বলে ভালো। জি বলেন। ব্যাপার হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় যে গ্রাজুয়েট তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এইটা, যে তারা মনে করে যে পলিটিক্সে অংশগ্রহণ করা মানে পলিটিক্যাল পার্টিতে সাবস্ক্রাইব করা। স্টুডেন্ট পলিটিক্স মানে আপনি দেখেন, পলিটিক্যাল শব্দটার মানে অনেকে জানে না। পলিটিক্যাল মানে হচ্ছে টু বি পোলাইট, মানে সভার সদস্য হওয়া, আলোচনায় অংশ নেয়া। দেখেন, একসময় নারীদেরকে অবলা বলা হতো এবং রবীন্দ্রনাথের মতো লোকে এরকম শব্দ ব্যবহার করেছে। তো অবলা কেন? কারণ হচ্ছে অবলা মানে হচ্ছে অ্যাপলিটিক্যাল। পলিটিক্যাল মানে হচ্ছে যে আপনার উপরে যে আইন প্রয়োগ করা হবে সেই আইনে আপনি কথা বলতে পেরেছেন কিনা। তো ডাকসু প্রতিষ্ঠাই করা হয়েছে স্টুডেন্টদের উপর যে আইন করা হবে সিন্ডিকেটে, সেই আইনটা তৈরি করার জন্য। আমাদের সমাজে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর যে আইন করা হয়, সেই আইনে নারীদের কথা কি শোনা হয়?
নাকি অন্য কেউ সেই আইনটা ঠিক করে দেয়। ফলে তাদেরকে এক ধরনের অ্যাপলিটিক্যাল বানিয়ে রাখা হয়েছে। পলিটিক্স মানে হচ্ছে যে আমার কথাটা আমি প্রেজেন্ট করতে পারছি কিনা। আমাদের যে স্টুডেন্ট আছে, আমি কিন্তু শামীমকে শুনতে পাচ্ছি না। আবার একটু বলবেন আবির ভাই? আমি কিন্তু শামীমের শেষ কথা শুনতে পাইনি। ওকে, আছে আমাদের সঙ্গে? শামীম একটু হ্যালো বলেন তো আমাদের। হ্যাঁ হ্যালো। না, আমি শামীম হ্যালো শোনা যায়? আমি শামীমকে শুনতে পাচ্ছি না। শামীমের সংযোগটি ঠিক হোক, আমরা ততক্ষণ একটু জনাব আবিদুল ইসলাম খানকে শুনি। জনাব আবিদুল ইসলাম খান, উমামাকে আমি যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটি আমার শেষ প্রশ্ন। শামীমের যোগাযোগটি শেষ হলে আমরা আবার ওর কাছে যাব, কিন্তু আমরা আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে আপনি বা জনাব আব্দুল কাদের, আপনারা দুজন নারী ইস্যুতে এটা কি মনে করেন? নারীরা কেন এই ডাকসুতে অংশগ্রহণ করার ব্যাপারে বা হ্যাঁ, আসলে আমার মাইক্রোফোনটারই ব্যাটারি মনে হয়। হ্যাঁ, আমি সবার কথা শুনতে পাচ্ছি ভালোভাবে। আমি আপনাদের শুনতে পাচ্ছি, তাহলে আপনি বলেন, আমি এখান থেকে শুনে নিচ্ছি। জনাব আমি কথা বলছিলাম শামীম হোসেনের সঙ্গে। শামীম হোসেন কথাটি শেষ করতে পারেনি, কিন্তু যেহেতু আমি আদিল আপনাকে শুরু করতে বলেছিলাম, আপনি যদি একটু বলেন কেন নারীরা। আমরা শামীমকে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে হচ্ছে যে 5 আগস্টের পরের সময়টাতে আমরা নারীদের উপস্থিতি অনেক কম দেখেছি বিভিন্ন জায়গায়। তো এখন এই যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের ভূমিকা, মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল। কারণ এই যে 15 তারিখ 14 জুলাই রাতে বিভিন্ন হলগুলোর গেট ভেঙে থালাবাটিতে চামচের শব্দ করে তারা যে বেরিয়ে এসেছিল, এটা ছিল আমাদের সাহস। এবং 16-17 তারিখ রাতগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে গান এবং হচ্ছে যে মিছিল ছিল হলগুলো থেকে, এগুলো ছিল পরের দিনে আমাদের মাঠে নামার সাহস। তো এবং 15 তারিখ ভিসি চত্বরে আমাদের বোনেরা যেভাবে হামলার শিকার হয়েছিল, গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে নেড়ে বসেছিল, শুধু মানে বিশেষ করে নারীদের উপরে এই আঘাতটা আসার পরে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম ক্যাম্পাসটা কেন যেন নারীদের জন্য অনিরাপদ হয়ে গেল। আমরা দেখেছি মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি, ওড়না নিয়ে মোরাল পুলিশিং এর শিকার হতে দেখেছি। তারপর হচ্ছে যে বহিরাগতরা ক্যাম্পাসে এসে গোপনে নারীদের ছবি তুলতে আমরা দেখেছি। এবং হচ্ছে যে চট্টগ্রামে হচ্ছে যে